যারা জয়েন করছো তারা অ্যাড্রেসটা দিয়ে দাও। আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু বলো। আচ্ছা, খেয়াল করি আমরা আজকে আমাদের হায়ার ম্যাথের 6 নম্বর অধ্যায় উচ্চতর গণিতের কণিক শুরু করব। তো সবাই একটু খেয়াল করে দেখি, কণিকের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখি। তো আমাদের এখানে প্রথমত আমাকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে কণিকের ডেফিনেশন। তো কণিকের ডেফিনেশনটা যদি আমরা দেখি তাহলে একটু খেয়াল করে দেখি, আমাদের কণিকের ডেফিনেশনটা এভাবে দিতে হবে। তো সেক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, আমরা প্রথমত এখানে দুইটা জিনিস খেয়াল করে দেখি। একটা হচ্ছে আমাদের এখানে মনে করো কোনো একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে দিলাম, আমাদের কোনো একটা নির্দিষ্ট বিন্দু থাকলে আমাদের এটা হচ্ছে এই পয়েন্টটাকে আমরা বলতে পারি একটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু, একটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু। আর আমাদের এখানে একটা সরলরেখা আছে, এই সরলরেখাটাকে আমরা বলতেছি একটা নির্দিষ্ট সরলরেখা, একটা নির্দিষ্ট সরলরেখা। তাহলে আমরা এখানে একটা কথা বলতে পারি, প্রথম কথা হচ্ছে তুমি যদি কণিকের ডেফিনেশন দিতে যাও তোমার প্রাথমিক অবস্থায় দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে নির্দিষ্ট সরলরেখা লাগবে আর একটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু লাগবে। তাহলে একটা নির্দিষ্ট বিন্দু নিলাম আর একটা নির্দিষ্ট সরলরেখা নিলাম। তাহলে এটা হচ্ছে আমার প্রথম শর্ত। কণিকের ডেফিনেশন দেওয়ার প্রথম শর্ত হচ্ছে আমার একটা নির্দিষ্ট বিন্দু লাগবে এবং একটা নির্দিষ্ট আমাদের কাছে সরলরেখা লাগবে। এখন ওই নির্দিষ্ট বিন্দু এবং সরলরেখা থেকে আমরা একটা ডেফিনেশন দেব। কীভাবে একটু খেয়াল করো, আমি যদি বলি যে কোনো একটা লেখচিত্র, ফর এক্সাম্পল আমাদের এটা হচ্ছে একটা লেখচিত্র ধরে নিলাম, এটা হচ্ছে আমার একটা লেখচিত্র, সরলরেখার একটা গ্রাফ। এই গ্রাফের প্রত্যেকটা বিন্দুকে আমরা কিন্তু x, y দ্বারা প্রকাশ করতে পারি। প্রত্যেকটা বিন্দুকেই আমরা একটা গতিশীল বিন্দু, আমরা সরলরেখায় পড়ছিলাম সঞ্চার পথের যে সমীকরণ, আমাদের কোনো একটা গ্রাফের প্রত্যেকটা বিন্দুকে নিয়ে যে পথটা তাকে আমরা বলি সঞ্চার পথ। এই যে আমরা যদি এই গ্রাফটা বলি তার প্রত্যেকটা পয়েন্টকে নিয়ে যে বিন্দুগুলো এগুলোকে আমরা বলি সঞ্চার পথের বিন্দু, আর এই পথটাকে আমরা বলি সঞ্চার পথ। সঞ্চার পথের প্রত্যেকটা বিন্দুকে আমরা x, y দ্বারা প্রকাশ করতে পারি। হয়তো
এক এক পয়েন্টে এক্স এর মান এক এক রকম, ওয়াই এর মান এক এক রকম, কিন্তু সবগুলো কি আকারে থাকবে, এক্স কমা ওয়াই ক্রমজোট আকারে থাকবে। তাহলে আমরা যে জিনিসটা বললাম, আমি যদি সঞ্চার পথে যাই তাহলে সঞ্চার পথ মানে কি, যে কোনো একটা গ্রাফের যে পথটা, যেমন আমাদের এটা একটা লেখচিত্র, এটার যে পথটা এটা হচ্ছে সঞ্চার পথ। এই সঞ্চার পথের প্রত্যেকটা বিন্দুকে আমরা এক্স কমা ওয়াই দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে সেই জিনিসটাই বলা হচ্ছে। তাহলে আমার কোনো একটা নির্দিষ্ট বিন্দু আমরা নিলাম আর নির্দিষ্ট সরলরেখা নিলাম। তো আমি ধরে নিলাম, আমি ফর এক্সাম্পল আমি ধরে নিলাম আমাদের এখানে এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত সঞ্চার পথ, আমরা এটা সঞ্চার পথ পেয়ে গেলাম। এই সঞ্চার পথে অনেকগুলো বিন্দু থাকতে হয়। ফর এক্সাম্পল আমরা এই বিন্দুটা চুজ করলাম, এটাকে নাম দিলাম ফি অফ এক্স কমা ওয়াই। একইভাবে আমরা এই বিন্দুটা চুজ করলাম, তার নামও সেম ফি অফ এক্স কমা ওয়াই। একইভাবে আমি এই বিন্দুটা চুজ করলাম, এটার নাম হচ্ছে ফি অফ এক্স কমা ওয়াই। একইভাবে আমি এই বিন্দুটা চুজ করলাম, এটার নাম হচ্ছে ফি অফ এক্স কমা ওয়াই। এখন যে জিনিসটা বলা হয়, তুমি এখানে কণিকের জন্য প্রাথমিক অবস্থায় দুইটা জিনিস নিলা, একটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু আর একটা হচ্ছে নির্দিষ্ট সরলরেখা। আমি আবার রিপিট করতেছি, কণিকের জন্য আমার দুইটি ইম্পর্টেন্ট জিনিস লাগবে, একটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু আর একটা হচ্ছে নির্দিষ্ট সরলরেখা। এখন আসো, এই নির্দিষ্ট বিন্দু হচ্ছে এটা, নির্দিষ্ট সরলরেখা হচ্ছে এটা। যে গ্রাফটা আমরা আঁকবো, যে লেখচিত্রটা আমরা আঁকবো, তাকে আমরা বলতেছি সঞ্চার পথ। এটাকে আমরা কি বলতেছি, এই যে মনে করো এই লেখচিত্রটা আমার মনে করো কণিক থেকে আসবে, যে লেখচিত্রটা আসবে তাকে আমরা বলতেছি সঞ্চার পথ। এই সঞ্চার পথ যেটা, এই সঞ্চার পথের প্রত্যেকটা বিন্দুকে আমরা বলতে পারি এক একটা গতিশীল বিন্দু। এটাকে আমরা কোন ধরনের বিন্দু বলি, আমরা জানি আমাদের এটাকে আমরা বলতে পারি গতিশীল বিন্দু। গতিশীল বিন্দু, গতিশীল বিন্দু কেন বলতেছি, সরলরেখার কনসেপ্ট। গতিশীল বিন্দু মানে হচ্ছে এই বিন্দুটার মান ফিক্সড না, যেমন এখানে এই বিন্দুর মান যা, এখানে এই বিন্দুর মান সেম না, এক এক পয়েন্টে এটার মান এক এক রকম। আর এটাকে আমরা বলতে পারি নির্দিষ্ট বিন্দু যেটা, এটাকে আমরা বলতে পারি স্থির বিন্দু। এটাকে আমরা বলতে পারি স্থির বিন্দু। তাহলে তুমি যখন এখানে যাবা দুই ধরনের বিন্দু পাবা, আমাদের একটা হচ্ছে স্থির বিন্দু আর একটা হচ্ছে গতিশীল বিন্দু। তাহলে আমি আবার রিপিট করতেছি, কণিকের জন্য আমার লাগবে একটা নির্দিষ্ট বিন্দু এবং একটা নির্দিষ্ট সরলরেখা। এটা হচ্ছে নির্দিষ্ট ফিক্সড, এটা থাকতেই হবে। আর আমি যে কণিকটা নিব বা আমরা যে গ্রাফটা নিব তার পথটাকে আমরা বলতেছি সঞ্চার পথ। সঞ্চার পথের প্রত্যেকটা বিন্দুকে আমরা ফি অফ এক্স কমা ওয়াই নামকরণ করতেছি এবং আমাদের এই বিন্দুটা হচ্ছে গতিশীল বিন্দু। কেন? কারণ এখানে এক্স এর মান এক এক পয়েন্টে আমার এক এক রকম, ওয়াই এর মান এক এক পয়েন্টে এক এক রকম, এটাকে আমরা বলি গতিশীল বিন্দু। আর আমরা যদি বলি গতিশীল বিন্দু পাইলাম, আর এখানে নির্দিষ্ট বিন্দু যেটা, যেহেতু নির্দিষ্ট একটা বিন্দু এর মানে এর স্থানাঙ্ক ফিক্সড, এটাকে আমরা বলি স্থির বিন্দু। ওকে, আগে এই কথাগুলো বুঝছি কিনা, অর্থাৎ পরিচিতি কি কি লাগবে না লাগবে সেটা বুঝছি কিনা একটু বলি। কণিকের ডেফিনেশন দিতে গেলে কি কি লাগবে না লাগবে সেটা আমরা বুঝছি কিনা একটু বলি। আমার আবারও বলতেছি কি কি লাগতেছে, একটা স্থির বিন্দু লাগবে, একটা নির্দিষ্ট সরল রেখা লাগবে, একটা সঞ্চার পথ আমরা বের করব, ওই সঞ্চার পথের প্রত্যেকটা বিন্দুকে আমরা গতিশীল বিন্দু ফি অফ এক্স কমা ওয়াই নামকরণ করব। আর এখানে আমাদের যে প্রত্যেকটা বিন্দুকে ফি অফ এক্স কমা ওয়াই আমরা নামকরণ করলাম, যেটা গতিশীল বিন্দু। আর নির্দিষ্ট বিন্দু যেটা, সেটা স্থানাঙ্ক যেহেতু ফিক্স, তাকে আমরা বলতেছি স্থির বিন্দু। এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো, মানে এক কথায় পরিচিতিটা কোনটাকে আমরা কি বলতেছি সেটা এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো। এরপর এখান থেকে আমরা কণিকের ডেফিনেশন দিব। এতটুকু সবার ক্লিয়ার কিনা? এই কণিক অধ্যায়ে পড়তে গেলে তোমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কণিকের ডেফিনেশনটাই পারে না, মানে কণিকের ডেফিনেশনটাই তারা পারফেক্টলি বুঝে না। ওই কারণে আমি আমার মতো করে বলতেছি, আগে তুমি জিনিসগুলোর সাথে পরিচিত হয়েছো কিনা আগে আমাকে এটা বলো। মানে এক কথায় কোনটাকে কি বলতেছি, কোনটা দ্বারা কি মিন করছে, আস্তে আস্তে আমরা আসবো, আস্তে আস্তে আমরা আরও সামনের দিকে আগাবো। বাট আপাতত এতটুক পর্যন্ত যা বললাম এতটুক তোমার মাথায় ঢুকছে কিনা, এটাকে আমরা কোনটাকে কি বলতেছি। হ্যাঁ, ক্লাসের পর স্ক্রিনশট আমি দিয়ে দিব। এতটুকু ক্লিয়ার কিনা একটু রেসপন্স করবা, এতটুকু সবার ক্লিয়ার কিনা?
ওকে, তাহলে আমরা এই জিনিসগুলো পাইলাম। তাহলে আমরা বলতে পারলাম যে এখান থেকে আমরা আসলে কনিকের ডেফিনিশন দিতে পারবো, অর্থাৎ কনিকের ডেফিনিশন দেওয়ার জন্য যা যা প্রয়োজন সেটার একটা আমরা বেসিক আইডিয়া পেয়ে গেলাম। এবার আমরা কনিকের ডেফিনিশনে যাব। তাহলে এটা হচ্ছে প্রাথমিকভাবে আমরা পরিচিতি দিলাম, মানে কনিক পড়ার জন্য কি কি লাগবে না লাগবে সেটা আমরা এটা কি দিলাম, পরিচিতি দিলাম। এবার আসো হচ্ছে আমরা এটা ফুল ফরম্যাটে যাই। আমরা ফুল ফরম্যাটে গেলে কেমন হবে একটু ভালো করে খেয়াল করে দেখো। আমরা এখানে আবারও বলতেছি, আমরা সাপোজ একটা গ্রাফ নিলাম, এই গ্রাফটা এটা একটু পরে আমরা দেখব কনিকের গ্রাফ। কিন্তু কথা হচ্ছে কোনো একটা গ্রাফ এটা কি কনিকের গ্রাফ নাকি কনিকের গ্রাফ নয় সেটার একটা শর্ত আছে, সেই শর্তটার দিকে আমরা গমন করব। আমি ধরে নিলাম প্রথমে এটা হচ্ছে এটা কনিকের গ্রাফ, আর যে কোনো গ্রাফটাকে আমরা কী নাম দিচ্ছি, এটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে এটা আমার একটা সঞ্চার পথ। যদি এটা সঞ্চার পথ হয়, সঞ্চার পথের প্রত্যেকটা বিন্দুকে আমরা নামকরণ করি ফি অফ এক্স কমা ওয়াই দ্বারা। তাহলে সঞ্চার পথের প্রত্যেকটা বিন্দুকে আমরা নামকরণ করব একটা, যেমন ফর এক্সাম্পল এটাকে নামকরণ করলাম যে ফি অফ এক্স কমা ওয়াই দ্বারা। আমরা এটাকে নামকরণ করলাম ফি অফ এক্স কমা ওয়াই দ্বারা। আমি এটাকে নামকরণ করলাম ফি অফ এক্স কমা ওয়াই দ্বারা, আমার ইচ্ছে হলো নামকরণ করলাম। এবার হচ্ছে আমার সঞ্চার পথ পেয়ে গেলাম। এখন আমি জানি না এই সঞ্চার পথটা এটাকে আমি কনিক কি বলা যাবে কি না। তাহলে আমার প্রশ্ন হলো কি ভাই, এটা একটা সঞ্চার পথের গ্রাফ আপনি পেয়ে গেলেন। আমরা জানি যে কোনো গ্রাফের মধ্যে প্রত্যেকটা বিন্দুকে আমরা গতিশীল বিন্দু হিসেবে বিবেচনা করে তাকে আমরা নাম দিতে পারি, এটা হচ্ছে আমার গতিশীল বিন্দুটাই। এখন আমার কথা হচ্ছে এই যে আপনি গ্রাফটা আঁকলেন, এরকম কিন্তু অসংখ্য গতিশীল বিন্দু আছে, সবগুলোকে কানেক্টেড করে আমরা এই গ্রাফটা পাইলাম। এখন আমার প্রশ্ন হলো এই গ্রাফটা কি কনিকের গ্রাফ নাকি কনিকের গ্রাফ নয়। এবার আসো, তাহলে আমার তার জন্য আমার কি করতে হয়, দুইটা নির্দিষ্ট জিনিস আনতে হয়। তাহলে আমি আবারও বলতেছি কোনো একটা গ্রাফ কি কনিকের গ্রাফ নাকি কনিকের গ্রাফ নয়, তার জন্য আমার দুইটা নির্দিষ্ট জিনিস আনতে হয়। সেই দুইটা নির্দিষ্ট জিনিস কি, একটা হচ্ছে বিন্দু আর একটা হচ্ছে সরল রেখা। তাহলে একটু খেয়াল করো, এই যে একটা বিন্দু আনলাম, বিন্দুটা গ্রাফের সাপেক্ষে যে কোনো বিন্দু হইতে পারে, আস্তে আস্তে বুঝে যাবো বিন্দুটা আসলে কোন জায়গা হবে। তাহলে এটা হচ্ছে আমার সেই নির্দিষ্ট বিন্দু, আর একটা হচ্ছে নির্দিষ্ট সরলরেখা, এটা হচ্ছে আমার নির্দিষ্ট সরলরেখা। তাহলে ভালো করে খেয়াল করো, আমি আবারও বলতেছি, আমি কিন্তু আমার মতো করে বলতেছি, এখানে আমি বেশি সময় খাচ্ছি একটাই কারণে, কারণ তোমরা অনেকেই এটার ডেফিনিশনটা আসলে বুঝো না, কনিকের ডেফিনিশনটা কেমন, ডেফিনিশনটা অনেক বেশি কাজে লাগে। আর তুমি কনিক কী জিনিস সেটাই না জানলে তুমি সামনে কেন প্রসিড করবা। তাহলে আসো, কোনো একটা নির্দিষ্ট সঞ্চার পথ আছে, এটা কনিকের হইতেও পারে নাও হইতে পারে। কনিকের হওয়ার জন্য কি হওয়া লাগবে সেটা আমরা একটু পরে দেখব। তাহলে যে কোনো সঞ্চার পথের প্রত্যেকটা বিন্দুকে আমরা বলতে পারি ফি অফ এক্স কমা ওয়াই, যে কোনো সঞ্চার পথ। এখন আমার এটা কনিক নাকি কনিক না, তার জন্য আমার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু আর একটা হচ্ছে নির্দিষ্ট সরলরেখা। এতটুকু পেয়ে গেলাম। ওকে, যদি আমরা এতটুকু পেয়ে যাই, এবার আসো কোন দিকে কী করব। এবার হচ্ছে তোমাকে যে কাজটা করতে হবে, ওই নির্দিষ্ট বিন্দু, আমাদের এখানে একটা কথা বলে রাখি, আমাদের এখানে গ্রাফগুলো আঁকার সময় যে পয়েন্টটাকে আমরা যে নাম দিব তোমাকে সেই নামে মুখস্থ রাখতে হবে। কারণ আমাদের এখান থেকে বিভিন্ন ধরনের ইকুয়েশন বের করা লাগবে, সূত্র বের করা লাগবে, তার জন্য তোমাকে আসলে মুখস্থ রাখতে হবে হচ্ছে কোনটা কী জিনিস। হ্যাঁ, তো আমরা একটু বলে রাখি। তাহলে সবাই একটু দিয়ে খেয়াল করো, এই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা কী বলতে, আমাদের নির্দিষ্ট বিন্দুটাকে সবসময় আমরা এস দ্বারা নামকরণ করবো। কী দ্বারা নামকরণ করবো? এস দ্বারা। নির্দিষ্ট বিন্দুটাকে আমরা এস দ্বারা নামকরণ করবো, সেটা হচ্ছে সেই নির্দিষ্ট বিন্দু। এখন আসো কনিক হওয়ার শর্ত। তুমি এই নির্দিষ্ট বিন্দু থেকে, ভালো করে খেয়াল করো, এই নির্দিষ্ট বিন্দু থেকে সঞ্চার পথের যে কোনো একটা বিন্দুর মধ্যে সংযুক্ত একটা সরলরেখা সংযোগ করতে হবে। এর মানে আমি এস থেকে ফি পর্যন্ত সংযুক্ত করলাম, এই সরলরেখাকে নাম দিলাম এস ফি। তাহলে আমি কি করলাম, আমাদের যে নির্দিষ্ট বিন্দু সেই বিন্দুর সাথে যে কোনো একটা গতিশীল বিন্দু সংযুক্ত করলাম, ওই বিন্দুর সাথে যদি কোনো একটা গতিশীল বিন্দু সংযুক্ত করি তার নাম হচ্ছে এস পি। কারণ এটা হচ্ছে এস, তার সাথে সংযুক্ত করলাম পি, এটা হচ্ছে এসপি। তাহলে এসপি বলতে আমরা কি বুঝতেছি, এসপি বলতে আমরা বুঝতেছি ওই নির্দিষ্ট বিন্দু থেকে যে গ্রাফটা আমরা নিব, যে সঞ্চারপথটা নিব, সঞ্চারপথের মধ্যবর্তী দূরত্ব, এবার সঞ্চারপথের যে কোনো একটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমি আবারও বলতেছি, এসপি মানে কি, নির্দিষ্ট বিন্দু থেকে সঞ্চারপথের যে কোনো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এবার আসো এরপরে কাজ কি।
এরপরে কাজ হচ্ছে তুমি যে নির্দিষ্ট বিন্দুটা নিয়ে নিলা, যে সঞ্চারপথে যে বিন্দুটা নিচ্ছ সেখান থেকে নির্দিষ্ট যে সরলরেখা আছে তার উপর লম্ব টানতে হবে। আবারও বলতেছি, এই পয়েন্ট থেকে যে সরলরেখা নির্দিষ্ট আছে তার উপর কি টানতে হবে? লম্ব টানতে হবে। তাহলে এখান থেকে লম্ব টানি, এখান থেকে আমরা লম্ব টানলাম। আবারও বলতেছি লম্ব টানতে হবে। লম্ব টেনে যে পয়েন্টটা পাবা তাকে অলওয়েজ আমরা নাম দিব হচ্ছে এম। তাহলে এটা যদি আমার এসপি হয়, এটাকে আমরা বলছি ফি এম। তাহলে আরেকটা জিনিস পেয়ে গেলাম, সেটা হচ্ছে ফি এম। এই দুইটা জিনিস থেকে আমরা ভেরিফাই করতে পারবো আমাদের এই যে এটা কণিক হবে কি হবে না। তাহলে আমি আবারও বলতেছি, তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে কোনো একটা তল নিবা, সেই তলের মধ্যে নির্দিষ্ট বিন্দু নিবা এবং নির্দিষ্ট সরলরেখা নিবা। কোনো একটা সঞ্চার পথ যদি আমার এমন হয়, তার উপর গতিশীল বিন্দু আমরা নিলাম। এখন নির্দিষ্ট বিন্দু থেকে সঞ্চার পথের দূরত্ব বের করব, ওই বিন্দু থেকে নির্দিষ্ট যে সরলরেখা তার উপর লম্ব টানবো। তাহলে একইভাবে আমরা বলতে পারি, এখান থেকে একটা গতিশীল বিন্দু চুজ করব, ওই গতিশীল বিন্দু থেকে নির্দিষ্ট সরলরেখার উপর লম্ব টানবো। এর মানে এখান থেকে তোমাকে লম্বই টানতে হবে, অন্য কোনো দিকে নিলে হবে না, লম্ব টানতে হবে। এই পয়েন্টটাকে নাম দিব এম। অর্থাৎ লম্ব টানলে যে পয়েন্টে মিলিত হয় তাকে নাম দিব কি? এম। আজকে তো এই ফিক্সড, এটাকে আমরা এমই নাম দিব। তুমি তো পরীক্ষা বারবার করবে না, তুমি পরীক্ষা যে কোনো একটাই করবা, হ্যাঁ, সবার জন্য সেম। তাহলে তুমি এই দুইটা বিন্দুকে কানেক্ট করলা, এটা হচ্ছে এসপি। তাহলে এবার তুমি কি করলা? তুমি ফি থেকে লম্ব টানলা, এটা হচ্ছে ফি এম। এবার তুমি কি করলা? এই যে এস থেকে ফি পর্যন্ত গেলা, এসপি। এবার তুমি কি করলা? এখান থেকে লম্ব টানলা, ফি থেকে এটার উপর লম্ব টানলাম, এটা হচ্ছে এই পয়েন্টটাকে নাম দিলাম ফি এম। তাহলে এখানে আমরা দুইটা জিনিস পাচ্ছি, এখানে দুইটা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে এস পি আর একটা হচ্ছে ফি এম। এখন একটু ভালো করে খেয়াল করো, তাহলে আমি এই জিনিসটাকে অর্থাৎ এসপি কি জিনিস, পিএম কি জিনিস বুঝে গেলাম। এখন এই সঞ্চার পথটাকে আমরা কণিক কি বলতে পারবো? কি বলতে পারবো? কণিক পারবো যদি আমার এসপি ডিভাইড বাই পিএম ইকুয়ালস টু একটা ধ্রুবক হয়। তাহলে আমরা আশা করি বুঝে গেছি কণিক হওয়ার শর্ত। কণিক হওয়ার শর্তটা আশা করি আমরা বুঝে গেছি। যে আমরা কি পাইলাম? আমরা প্রথম কথা হচ্ছে তোমার যে কণিকটা তুমি যে কোনো একটা তলের মধ্যে নিচ্ছ, সাধারণত আমরা কার্তেশীয় সমতলে নিই। তাহলে কার্তেশীয় সমতলে তুমি কোনো একটা সঞ্চার পথ বের করার জন্য তার মধ্যে তো অনেকগুলো গতিশীল বিন্দু আছে, তুমি একটা স্থির বিন্দু নিলাম। স্থির বিন্দু থেকে গতিশীল বিন্দুর দূরত্ব এবং গতিশীল বিন্দু থেকে নির্দিষ্ট যে সরলরেখা তুমি নিয়ে নিলা, ওই নির্দিষ্ট সরলরেখার লম্ব দূরত্ব, এই দুইটার অনুপাত যদি সবসময় একটা ধ্রুবক হয়, ধ্রুব রাশি হয়, তখন তুমি তাকে কণিক বলতে পারবা, অন্য ক্ষেত্রে কণিক বলতে পারবা না। তাহলে আমি এবার কণিকের ডেফিনেশনটা দিই। কার্তেশীয় সমতলে কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে কোনো একটা সঞ্চার পথের কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে কার্তেশীয় সমতলে তুমি যে সঞ্চার পথ বের করবে সেখানে তো একটা গতিশীল বিন্দু আছে। তাহলে গতিশীল বিন্দু এমনভাবে চলে যে, তাহলে খেয়াল করো আমার যে গতিশীল বিন্দু, তাহলে কি বললো আমাদের কার্তেশীয় সমতলে যদি এমন হয় চলমান বিন্দু এমনভাবে চলে যেন কোনো নির্দিষ্ট বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব এবং তার থেকে নির্দিষ্ট সরলরেখার লম্ব দূরত্বের অনুপাত, নির্দিষ্ট সরলরেখার লম্ব দূরত্বের অনুপাত সব সময় একটি ধ্রুব রাশি। তাহলে আবার বলতেছি কি, চলমান বিন্দু এমনভাবে চলে, এই যে এই চলমান বিন্দুটি এখান থেকে এখানে আসলো, এখান থেকে এখানে আসলো, যে কোনো জায়গায় গেল, এমনভাবে চলে যেন কোনো নির্দিষ্ট বিন্দু থেকে
ওই চলমান বিন্দুর দূরত্ব এবং ওই বিন্দু থেকে নির্দিষ্ট সরলরেখার লম্ব দূরত্বের অনুপাত সবসময় ধ্রুব রাশি যদি হয় তখন এটাকে আমরা বলি কনিক। এবার আসো, এস পি পি এম এই দুইটা সমানও হইতে পারে, অসমানও হইতে পারে। আবার এই এসপি আর এএসপি কিন্তু সেম না, কিন্তু এমন না যে সবগুলো এসপি সেম হবে। আমার কথা হচ্ছে পি মিনস যে কোনো একটা বিন্দু, অর্থাৎ এক কথায় তোমাকে প্রশ্ন করা হলো আমাদের এই গ্রাফটা কনিক কিনা। তুমি কি করবা, নির্দিষ্ট বিন্দু থেকে একবার যে কোনো একটা বিন্দু চুজ করো। তোমার ইচ্ছে হচ্ছে না ভাই আমি একটাও চুজ করবো না, আমি আমার মতো চুজ করবো, একটা হচ্ছে ভাইয়া আমি আমার মতো করে এই যে এখানে এই বিন্দুটা চুজ করব। তখন তোমার কাজ হচ্ছে এখান থেকে এই বিন্দু কানেক্ট করো, এটা হচ্ছে পি, এখান থেকে লম্বটা আনো, এটা হচ্ছে এম। তাহলে এসপি আর পিএম পেয়ে গেছো না। তোমার এই এসপি এর দূরত্ব আর পিএম এর দূরত্ব, এসপিকে পিএম দ্বারা ভাগ করলে একটা ভ্যালু পাবা না। ফর এক্সাম্পল আমি এসপিকে পিএম দ্বারা ভাগ করার পর, এসপিকে পিএম দ্বারা ভাগ করার পর সাপোজ আমি 1.5 পাইলাম, বা আমরা 1.5 না এসপিকে আমরা পিএম দ্বারা ভাগ করলাম, যেমন আমরা মনে করো পাইলাম, মনে করো 1.5 পেলাম, আমরা নিজের মতো ধরে নিলাম, এটা গ্রাফের উপর ডিপেন্ড করবে। এখন এসপিকে পিএম দ্বারা ভাগ করলে যদি 1.5 পাও, তুমি এই পয়েন্টটা চিন্তা করলে তাও দেখো এখানকার এসপি পিএম আর এখানকার এসপি পিএম সেম না, বাট এখানে তুমি এটার জন্য এই পয়েন্টের জন্য এসপি কে পিএম দ্বারা ভাগ করলে যে আনসার পাবা, এই পয়েন্টে এসপি কে পিএম দ্বারা ভাগ করলে সেম পাবা। এমন না যে এসপি এর পিএম এর মান সেম, মান ভিন্ন বাট ভাগ করার পর অনুপাত সেম। সিমিলারলি এটা যদি পি বিন্দু হয়, এই দূরত্বকে এই দূরত্ব দ্বারা ভাগ করলে সেম আনসার পাবো, এই দূরত্বকে এই দূরত্ব দ্বারা ভাগ করলে সেম আনসার পাবো, এই দূরত্বকে এই দূরত্ব দ্বারা ভাগ করলে সেম আনসার পাবো। প্রশ্ন হলো সব গ্রাফে কি পাবো? আর না ভাই সব গ্রাফে কেন পাবো, নির্দিষ্ট কিছু গ্রাফে পাবো। এই যেসব গ্রাফে এই শর্তটা মেনটেন করে সেই সকল গ্রাফকে আমরা বলি কনিকের গ্রাফ। তাহলে যারা আমার এই শর্ত মেনটেন করে, এই শর্ত যারা মেনটেন করে তারা হচ্ছে কনিক। তাহলে আমরা বলতে পারি কার্তেশীয় সমতলে কোনো একটা নির্দিষ্ট স্থির বিন্দু থেকে গতিশীল বিন্দু, একটা গতিশীল বিন্দু যদি এমনভাবে চলে যাতে করে স্থির বিন্দু থেকে গতিশীল বিন্দুর দূরত্ব এবং ওই বিন্দু থেকে নির্দিষ্ট সরলরেখার লম্ব দূরত্বের অনুপাত যদি অনুপাত নট মানগুলা, অনুপাত একটাকে আরেকটা দ্বারা ভাগ করার পর যে মান পাইলাম, অনুপাতটা যদি ধ্রুব রাশি হয় অলওয়েজ হইতে হবে। এমন না যে এই বিন্দুর জন্য সত্য এই বিন্দুর জন্য সত্য না, তাহলে এটা আমার কনিক না। প্রত্যেকটা বিন্দুর জন্য যদি সত্য হয় তখন আমি তাকে বলবো হচ্ছে সেটা হচ্ছে একটা কনিক। তাহলে কনিকের ডেফিনেশনটা বুঝছি কিনা, কনিকের ডেফিনেশনটা বুঝছি কিনা? অনেকে এখানে ঝামেলা করে ফেলে কনিকের মধ্যে। কনিকের ডেফিনেশনটা বুঝছি কিনা, কনিকের ডেফিনেশনটা বুঝছি কিনা সেটা একটু বলি। কনিকের ডেফিনেশনটা সবার বোঝা হয়েছে কিনা, সবাই বুঝছে কিনা কনিকের ডেফিনেশনটা? কনিকের ডেফিনেশনটা বুঝছি কিনা বলিও। আর তোমাদের প্রশ্ন থাকলে করতে পারো, কারণ এখানে বেসিকটা ক্লিয়ার না হলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে। আর এখানে সবাই যে কাজটা করে সূত্রগুলো মুখস্থ করে, আমরা মুখস্থ করবো না সূত্র, যেহেতু সরলরেখা আমরা পড়ছি, সরলরেখার কনসেপ্ট দিয়ে সূত্রগুলো মুখস্থ করা ছাড়াও আমরা ডাইরেক্টলি বলে দিতে পারবো। ওই কারণে আমি সূত্রগুলো মুখস্থ না করে আমি তোমাদেরকে সূত্রগুলো হচ্ছে শিখাবো, এক কথায় শিখাবো, মানে তুমি দেখে দেখে বলে দিতে পারবা সূত্র কোনটা হবে। মুখস্থ করার কোনো দরকার নাই, এতগুলো মুখস্থ করতে গেলে ঝামেলা। ওকে, যদি এতটুকু বুঝে থাকো এবার আসো আমরা নামকরণ করি, এখন থেকে নামকরণ করি। তাহলে আমি বর্তমানে বললাম, আমি ধরেই নিলাম আমার এই গতিশীল বিন্দু এমনভাবে চলে
আমার এসপি ডিভাইডেড বাই পিএম এই অনুপাতটা হচ্ছে ধ্রুবক। যদি অনুপাতটা ধ্রুবক হয় এই অনুপাতটাকেই বলা হয় উৎকেন্দ্রিকতা। এই অনুপাতটা, এই ধ্রুবকটার নাম কি? এই ধ্রুবকটাকে বলা হয় উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা। অনেক সময় উৎকেন্দ্রিকতার ডেফিনেশন এক্সামে আসতে পারে। তাহলে উৎকেন্দ্রিকতা কোনটা? ওই যে তাদের যে অনুপাত, অনুপাতটার নাম হচ্ছে উৎকেন্দ্রিকতা বা ইংলিশে বলে ইসেন্ট্রিসিটি। ওই ইসেন্ট্রিসিটির ই দ্বারা আমরা সবসময় প্রকাশ করি এস পি ডিভাইডেড বাই পি এম ইকুয়ালস টু ই দ্বারা আমরা প্রকাশ করি। এটা হচ্ছে আমার একটা সূত্র, এসপি ডিভাইড বাই পি এম ইকুয়ালস টু ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা ই। তাহলে এসপি ডিভাইডেড বাই ই এম ইকুয়ালস টু ই, এবং ই এর মানটা কত তার উপর ডিপেন্ড করে কণিকের প্রকৃতি কেমন। মানে আমরা অনেক ধরনের কণিক পাবো, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। এটা কোন ধরনের আমাদের কণিক হবে সেটা ডিপেন্ড করবে উৎকেন্দ্রিকতার মানের উপর, সেটা একটু পরে দেখব। আগে আমরা দেখি, তাহলে প্রথমত জেনে গেলাম এই যে অনুপাতটাকে আমরা বলতেছি উৎকেন্দ্রিকতা। এবার তুমি নির্দিষ্ট জিনিস কয়টা নিছো এখানে একটু বলো তো কমেন্টে। তুমি এই কণিক, এটা যে কণিক সেটা বোঝার জন্য নির্দিষ্ট জিনিস কয়টা নিছো বলো তো? অবশ্যই দুইটা, একটা বিন্দু আর একটা সরলরেখা। যে বিন্দুটা নিলা ওই বিন্দুটার নাম, এই যে এস, এস বিন্দুটার নাম হচ্ছে উপকেন্দ্র। এস বিন্দুটার নাম কি? এস বিন্দুটার নাম হচ্ছে উপকেন্দ্র। আর যে নির্দিষ্ট সরলরেখা নিলা এই সরলরেখার নাম হচ্ছে নিয়ামক রেখা। নিয়ামক রেখা, বা এটার আরেকটা নাম হচ্ছে দ্বিকাক্ষ। দ্বিকাক্ষ নামগুলো মনে রাখতে হবে মাস্ট। কার পরীক্ষা তোমাকে বলে দ্বিকাক্ষ বের করো, তুমি নাম না জানলে দ্বিকাক্ষ কি তুমি সেটাই জানো না, বের করবা কেমনে? তাহলে আমাদের যে নির্দিষ্ট বিন্দু নিলাম, নির্দিষ্ট জিনিস নিলাম দুইটা, একটাকে বলতেছি উপকেন্দ্র যেটা বিন্দু, আর যে নির্দিষ্ট সরলরেখা নিলাম তার নাম হচ্ছে দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা। দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা। এবার তাহলে আমরা সিম্পল হিসাব বলতে পারি, যদি আমার যে কোনো একটা কণিক হয়, কণিক মানে শর্তটা মেনটেন করবে, তাহলে আমরা বলতে পারি কোনো একটা কণিকের ক্ষেত্রে তার উপকেন্দ্র থেকে চলমান বিন্দুর দূরত্ব এবং চলমান বিন্দু থেকে নিয়ামকের লম্ব দূরত্ব। এখন আমরা কিন্তু নাম ধরে ধরে ডাকতেছি, উপকেন্দ্র থেকে চলমান বিন্দুর দূরত্ব এবং আমাদের চলমান বিন্দু থেকে নিয়ামকের লম্ব দূরত্ব বা দ্বিকাক্ষের লম্ব দূরত্ব, এই দুইটা অনুপাত সেম হবে। সেই অনুপাতটাকে আমরা বলি হচ্ছে উৎকেন্দ্রিকতা। এই এসপি কে পিএম দ্বারা ভাগ করলে উৎকেন্দ্রিকতার মানটা পেয়ে যাবা। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম এসপি ডিভাইড বাই পিএম ইকুয়ালস টু ই উৎকেন্দ্রিকতা। এসটাকে আমরা বলতেছি উপকেন্দ্র, আর নির্দিষ্ট সরলরেখাটাকে বলতেছি নিয়ামক রেখা। কি বলতেছি? নিয়ামক রেখা। নির্দিষ্ট সরলরেখাটাকে কি বলতেছি? নিয়ামক রেখা। এতটুকু সবার ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা? এখানে প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে করে যাইতে হবে, না হয় ঝামেলায় পড়ে যাবা। এতটুকু বুঝছি কিনা? এতটুকু বুঝছি কিনা বলিও। ওকে, এটা হচ্ছে আমার টোটাল আমাদের যে কণিক, ওই কণিকের হচ্ছে জেনারেল ডেফিনেশন। ওই জেনারেল ডেফিনেশনটা আমি কণিকের জেনারেল ডেফিনেশনটা পেয়ে গেলাম। এবার আসি আমরা উৎকেন্দ্রিকতা নিয়ে অ্যানালাইজ করবো। একটু আগে আমরা বলছিলাম এটা কোন ধরনের কণিক, সেটা ডিপেন্ড করে হচ্ছে তার উৎকেন্দ্রিকতার উপর। কার উপর ডিপেন্ড করে? উৎকেন্দ্রিকতার উপর ডিপেন্ড করে। তো আমরা আসি একটা একটা করে আমরা বোঝানোর চেষ্টা করি। তাহলে প্রথমে আমরা একটা একটা করে বলি। এবার আসো, আমরা যে বলতেছি উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা ই ইকুয়ালস টু আমরা জানি এস পি ডিভাইডেড বাই পি এম। এখানে একটু খেয়াল করে দেখো, উপরে যদি তুমি এসপি এর কথা চিন্তা করো, এই যে এসপি এটা কিন্তু একটা দূরত্ব,
এস বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব, তাহলে দূরত্বটা কোন ধরনের রাশি? ধনাত্মক রাশি। তাহলে এটা হচ্ছে একটা ধনাত্মক রাশি। আবার নিচে পিএম, সেটা একটা ধনাত্মক রাশি। তাহলে আমরা বুঝতেই পারতেছি আমরা কোনো একটা ধনাত্মক রাশিকে কোনো একটা ধনাত্মক রাশি দ্বারা ভাগ করলে আনসার কখনো আমাদের কি আসে না? নেগেটিভ আসে না। কি আসে না? নেগেটিভ আসে না। তাহলে আমার এই উৎকেন্দ্রিকতার মান অলওয়েজ কেমন হবে? পজিটিভ বা ধনাত্মক। পজিটিভ বা কি হইতে পারে? ধনাত্মক হইতে পারে। তাহলে আমরা এখান থেকে লিখে দিব আমার যে উৎকেন্দ্রিকতা ই, এই উৎকেন্দ্রিকতা ই অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0। তাহলে উৎকেন্দ্রিকতা ই অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0, কারণ 0 এর থেকে ছোট হলে তাদেরকে আমরা বলি নেগেটিভ। নেগেটিভ তো আসা সম্ভব না। তাহলে আমার উৎকেন্দ্রিকতা সবসময় কেমন হবে? পজিটিভ হবে, অর্থাৎ 0 অথবা 0 থেকে বড়। উৎকেন্দ্রিকতা ই এর মান 0 অথবা 0 থেকে বড়। এখন এটা যে কোনো কিছু হইতে পারে। এটা কি হবে তার উপর ডিপেন্ড করে আমরা নির্ধারণ করব কোন ধরনের কণিক হবে। তাহলে আমরা আমাদের সুবিধাতে একটা কাজ করি, আমরা এটা গ্রাফিক্যালি এদিকে রিপ্রেজেন্ট করি। আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার 0 আর এটা হচ্ছে আমাদের অসীম, এটা হচ্ছে আমাদের ইনফিনিটি, অসীম ডান দিকে। এখানে আমরা এটাকে আরও একটা ভাগে ভাগ করব, সেটা হচ্ছে 1, এটাকে নাম দিলাম 1। তাহলে 0 1 2 3 এভাবে এটসেট্রা যাবে। এখন আসো কণিকটাকে আমরা ভাগ করি কিভাবে। যদি কখনো এগুলো হচ্ছে, এটা হচ্ছে উৎকেন্দ্রিকতা ই মিন করতেছি আমি, উৎকেন্দ্রিকতার মান 0 1 এবার ইনফিনিটি, আমি আমার মতো পড়াচ্ছি মনে রাখার জন্য। দেখো যদি কখনো উৎকেন্দ্রিকতার মান 0 হয়, উৎকেন্দ্রিকতার মান কত হয়? 0, এর মানে ই এর মান কত? 0। যদি ই এর মান কখনো 0 হয় তখন সেই কণিকটার নাম হচ্ছে বৃত্ত। উৎকেন্দ্রিকতা যদি কখনো 0 হয় সেই কণিকটার নাম হচ্ছে বৃত্ত। উৎকেন্দ্রিকতা যদি কখনো 1 হয় সেই কণিকটার নাম হচ্ছে পরাবৃত্ত। পরাবৃত্ত। উৎকেন্দ্রিকতা যদি কখনো 1 হয় সেটার নাম হচ্ছে পরাবৃত্ত। তাহলে উৎকেন্দ্রিকতা 0 হইতে পারে, উৎকেন্দ্রিকতা 1 হইতে পারে। এখন তো এমনও হইতে পারে উৎকেন্দ্রিকতা 0ও না 1ও না, 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট। দ্যাট মিনস সে এই রিজিয়নে আছে। ওকে ওকে, সে 0ও না 1ও না। যদি 0 হয় সাথে সাথে বলে দিব সেটা বৃত্ত, যদি 1 হয় সাথে সাথে বলে দিব সেটা পরাবৃত্ত। যদি 0 থেকে 1 এর মাঝামাঝি হয়, মানে 0 থেকে বড় তবে 1 থেকে ছোট, তখন ওইটার নাম হচ্ছে উপবৃত্ত। তখন এটার নাম কি? উপবৃত্ত। আর যদি কখনো উৎকেন্দ্রিকতা 1 থেকে বড় হয়, অসীম পর্যন্ত যে কোনো মান গ্রেটার দেন 1, দেন সেই আমাদের কণিকের নাম হচ্ছে অধিবৃত্ত। অধিবৃত্ত। তাহলে আশা করি আমরা বুঝতে পারতেছি আমাদের কোনটাকে আমরা কি বলতেছি, একটু খেয়াল করো। তাহলে আমাদের এক্ষেত্রে তোমাদের একটা জিনিস কাজ করতে হবে, ইংলিশ নামগুলো একটু মনে রাখতে হবে। আমাদের বৃত্তকে আমরা বলতেছি সার্কেল, পরাবৃত্তকে আমরা বলি হচ্ছে ইংলিশে বলি হচ্ছে আমার প্যারাবোলা। এরপর হচ্ছে আমাদের এটাকে আমরা বলি প্যারাবোলা, পরাবৃত্তকে আমরা বলি হচ্ছে প্যারাবোলা। এরপর হচ্ছে আমাদের উপবৃত্তকে আমরা বলতে পারি এলিপস। উপবৃত্তকে আমরা বলি কি? উপবৃত্তকে আমরা এলিপস বলি। আর অধিবৃত্তকে আমরা ইংলিশে বলি হাইপারবোলা। তাহলে আমরা বুঝে গেলাম। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা দেখলাম, উৎকেন্দ্রিকতার মান যা হইতে পারে 0 থেকে বড় হবে, অলওয়েজ নেগেটিভ হওয়ার চান্স নাই। যদি কখনো 0 হয় তাকে আমরা বলবো হচ্ছে বৃত্ত। যদি কখনো আমাদের উপবৃত্ত হয়, যদি আমাদের কখনো এরকম হয় যে আমাদের 0 থেকে 1 এর ভিতরে, তখন আমি তাকে বলি উপবৃত্ত। যদি কখনো 1 হয় তাকে বলবো পরাবৃত্ত। যদি কখনো 1 থেকে বড় হয় তাকে আমরা বলবো অধিবৃত্ত। তাহলে আমরা এখান থেকে এমসিকিউ আসতে পারে, পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা কত, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত, বৃত্তের উৎকেন্দ্রিকতা কত, অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কত। তো আমরা তাহলে অলরেডি বুঝে গেলাম যে কোনটার উৎকেন্দ্রিকতা কত। তাহলে আমরা এখানে যদি লিখি ই বৃত্ত ইকুয়ালস টু 0, ই পরাবৃত্ত ইকুয়ালস টু 1, ই উপবৃত্ত এটা হচ্ছে 0 থেকে বড় 1 থেকে ছোট, ই অধিবৃত্ত ইজ গ্রেটার দেন 1।
এর মানে এই 4 ধরনের হইতে পারে। আমাদের আমাদের এই 4 ধরনের, এটা আমাকে একটু জানতে হবে যে আমাদের 4টার উৎকেন্দ্রিকতা কোনটার কত সেটা একটু বুঝতে হবে। তাহলে এরপর আমরা ধাপে ধাপে একটা একটা যাবো। প্রথমে বৃত্ত, দেন পরাবৃত্ত, দেন উপবৃত্ত, দেন অধিবৃত্ত। এবং আমাদের বৃত্তটা হচ্ছে আসলে, বৃত্তটা তো আমাদের সেকেন্ড পেপারে না, বৃত্তটা হচ্ছে ফার্স্ট পেপারে, তোমরা জানো। তো এখানে আমরা বৃত্ত নিয়ে কোনো আলোচনা করব না, এখানে আমরা আলোচনা করব হচ্ছে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত নিয়ে। কণিকের মধ্যে 3টা অধ্যায় আছে, 6A, 6B, 6C। যদি আমরা 6A-তে পাবো পরাবৃত্ত, 6B-তে উপবৃত্ত, 6C-তে অধিবৃত্ত। ওই কারণে আমরা এখন 3টা আলোচনা না করে আমরা সিঙ্গেল আলোচনায় যাব, মানে একটা একটা করে আমরা আলোচনা করব। আগে এতটুকু আমরা বুঝছি কি না। এতটুকু আমাদের বোঝা হয়েছে কিনা বলো? যে অনেকে জানে না কেন আমার এখানে উৎকেন্দ্রিকতা নেগেটিভ হইতে পারে না। সিম্পল আমি আমার মতো করে একবারে সহজে ব্যাখ্যা দিয়ে দিলাম। এখন আশা করি আর কারো কোনো সমস্যা হবে না, যে আমাদের এটা কোন ধরনের কণিক সেটা বুঝতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে আমরা আবারও বলতেছি, উৎকেন্দ্রিকতা কি জানতে হবে, উৎকেন্দ্রিকতার মান কেমন হইতে পারে সেটাও জানতে হবে, উৎকেন্দ্রিকতার মান কেমন হলে সেটা কোন ধরনের কণিক সেটাও আমাদেরকে জানতে হবে। আচ্ছা, আমাদের অর্ণব চক্রবর্তী একটা প্রশ্ন করলো, ফি অফ এক্স ওয়াই 4টা এক কেন? ফি অফ এক্স ওয়াই 4টা না তো, ফি অফ এক্স ওয়াই হাজার হাজার, কোটি কোটি, লক্ষ লক্ষ। সবাই এক না, সবাইকে আমি এক নাম দিলাম, এক্স কমা ওয়াই। এখন তুমি যখন যেখানে শিফট করবা তখন তার পরিবর্তন হচ্ছে। আমরা তো এটাকে দেখো, আমি বলিনি যে ফি এর মান 1,2, 1,2 বললে ও একটা নির্দিষ্ট, বাট আমি তো বলছি এক্স কমা ওয়াই। খেয়াল করে দেখো, আমি বলছি গতিশীল বিন্দু এক্স কমা ওয়াই। এক্সের মান যে কোনো কিছু হইতে পারে, ওয়াইয়ের মান যে কোনো কিছু হইতে পারে। মানটা এমন হবে যেন এই শর্তটা মেনটেন করে, এসপি বাই পি এম ইকুয়ালস টু ধ্রুবক। এটাই, এমন না যে সবগুলো আমার সেম। মানে এক কথায় এরকম তো আমি বিন্দু গুণে শেষ করতে পারবো না। একটা বক্ররেখার উপর তো হাজার হাজার বিন্দু আছে। এই হাজার হাজার বিন্দু তুমি কেমনে চুজ করবা? তুমি সবাইকে নাম দিলে এক নাম দিলা, এবার তুমি যেখানে যাবা এক্সের সেই ভ্যালুটা বসাবা, ওয়াইয়ের সেই ভ্যালুটা বসাবা। তো আমার তো এখানে ভ্যালু বসানোর প্রয়োজন, আমি ইকুয়েশন বের করবো। তাহলে আমরা জাস্ট যে কাজটা করতেছি, প্রত্যেকটা বিন্দুকে একটা প্রতীকী নাম দিচ্ছি, এক্স কমা ওয়াই। আমি কিন্তু নির্দিষ্ট করে দিই নাই, আমি এক্স ওয়াই দিছি। এক্স কিন্তু ভেরিয়েবল, চেঞ্জ হইতে পারে, ওয়াই ভেরিয়েবল, চেঞ্জ হতে পারে। তুমি যে পয়েন্টে যাবা তার উপর ডিপেন্ড করে এটা চেঞ্জ হবে। এবার আসি, আচ্ছা এবার আসো, এখানে মেইন কথা হচ্ছে, দেখো তোমরা ডেফিনেশন উল্টাপাল্টা করিও না। আমার কথা হচ্ছে, প্রথম কথা আমরা তোমাদেরকে কী শিখাইলাম? প্রথমে তোমাদেরকে শিখাইলাম হচ্ছে অনুপাত যদি ধ্রুবক হয় তখন বলবা কণিক। এখন সেটা বলার পর দেখলাম যে আমাদের আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে, যদি আমরা সেই কনসেপ্টটা মেনটেন করি, ই এর মান সবসময় গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 হয়। এবার আমরা দেখলাম আমার এটা 0 হলে, যদি মানে ম্যাথমেটিশিয়ানরা দেখলো এটা 0 হলে তার বিহেভিয়ার একরকম, এটা 1 হলে তার বিহেভিয়ার একরকম, এটা এর মাঝখানে থাকলে তার বিহেভিয়ার একরকম, এর থেকে বড় হলে তার বিহেভিয়ার একরকম। ওই কারণে বিজ্ঞানীরা এটাকে 4টা ভাগে বিভক্ত করলো। উনারা বলেই দিল যদি 0 হয় তখন সেটা দেখতে বৃত্তের মতো হবে। এবং উনি বললো, ওনারা জাস্ট, এটা হচ্ছে এমন না যে তোমার বৃত্ত হইলে এমন হবে না, এটা উৎকেন্দ্রিকতা এত হইলে বৃত্ত হবে, এরকম না যে বৃত্ত হইলে উৎকেন্দ্রিকতা এত হবে। আসছে কোত্থেকে? যদি উৎকেন্দ্রিকতা 0 হয় তখন তাকে বলতে পারো বৃত্ত, এবং তার উৎকেন্দ্রিকতা 0 যতগুলা সবার শেপটা দেখতে একই রকম গোল হবে। তো আমরা সেক্ষেত্রে বলতে পারি উৎকেন্দ্রিকতা যদি কখনো 0 হয় তার নাম দিচ্ছি আমরা বৃত্ত, উৎকেন্দ্রিকতা থেকেই নাম দিচ্ছি। অর্থাৎ উৎকেন্দ্রিকতার উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন ধরনের গ্রাফগুলো আঁকার পর আমি দেখলাম এদের মধ্যে শেপগুলো ক্লাসিফাই করে দেখার পর দেখলাম 0 হলে তাদের শেপগুলো একরকম হয়, 1 হলে তাদের শেপগুলো একরকম হয়, 0 থেকে 1 হলে তাদের শেপগুলো একরকম হয়, 1 থেকে বড় হলে তাদের শেপগুলো একরকম হয়। তো এখান থেকে আমরা তাদেরকে 4টা নাম দিলাম। বিজ্ঞানীরা যে নাম দিয়েছে সেই নাম আমাকে পড়তে হবে। ওনারা নাম দিয়ে দিয়েছে হচ্ছে বৃত্ত। অ্যান্ড কেউ একজন তার বাচ্চার নাম দিল হচ্ছে আমাদের মনে করো আমাদের যে কোনো নাম দিল রহিম। তাহলে তুমি কি বলতে পারবে কেন রহিম নাম দিয়েছে? ওই জন্য এখানে নাম দিল বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত। তাহলে তোমাকে এটা মাথায় রাখতে হবে,
উৎকেন্দ্রিকতা কত হলে তাকে আমি কি নামে ডাকবো, তাহলে উৎকেন্দ্রিকতা এত হলে তাকে এই নামে ডাকবো। এবার আমরা বলতেছি তাহলে নিশ্চয়ই বৃত্ত বললে আমি বুঝে যাব তার উৎকেন্দ্রিকতা হচ্ছে 0, আমরা পরাবৃত্ত বললে বুঝে যাব 1, কারণ আমার মিস্টার করিম তার ছেলের নাম রাখছে রহিম, তাহলে আমরা যখন বলবো রহিম মানে হচ্ছে সে করিমের ছেলে আর করিমের ছেলের নাম হচ্ছে রহিম। জিনিসটা টাইপ সিরি। আশা করি এবার ক্লিয়ার হয়েছে। ওকে, এবার আমরা সামনের দিকে যাই। প্রথমত আসি বৃত্ত। বৃত্তর ক্ষেত্রে আমরা দেখি বৃত্তের ক্ষেত্রে হচ্ছে তার উৎকেন্দ্রিকতা হচ্ছে 0। তাহলে আমরা বলতে পারবো বৃত্ত এমন একটা জিনিস যে ক্ষেত্রে এসপি ডিভাইডেড বাই ফিএম হচ্ছে আমার 0 হয়। এখন এসপি ডিভাইড বাই ফিএম 0 হওয়ার শর্তটা কি? এসপি ডিভাইড বাই ফিএম 0 হতে হলে আমার এখানে দুইটা ক্রাইটেরিয়া আছে, হয় এসপি 0 হইতে হবে অথবা আমাদের ফিএম ইনফিনিটি হইতে হবে। তো প্রথম ক্ষেত্রে চিন্তা করি আমাদের এসপি মানে হচ্ছে উপকেন্দ্র থেকে গতিশীল বিন্দুর দূরত্ব 0, এটা কি সম্ভব? তাহলে সে সবসময় ওই যে উপকেন্দ্রটাই আমার গতিশীল, মানে সে তো আর গতিশীল থাকার চান্স নাই, কারণ সবসময় তোমাকে বললো সবসময় দূরত্ব 0, আমাদের এস থেকে পি বিন্দু দূরত্ব সবসময় 0, এটা সম্ভব না। তাহলে আমরা বলতে পারি এটা সম্ভব না, তবে পিএম এর দূরত্ব ইনফিনিটি বলা যায়। তাহলে আমাদের পিএম এর দূরত্ব ইনফিনিটি মানে কি? তাহলে আমরা একটা কথা বলতে পারি, বৃত্ত তো তোমরা জানো দেখতে কেমন, এটাই হচ্ছে আমার বৃত্ত। তাহলে এই বৃত্তের ক্ষেত্রে আমরা যেটা বলি সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রে হচ্ছে এই যে মাঝখানে যে আমরা যেটা দেখি এই যে এটাকে আমরা বলতে তার কেন্দ্র, মানে এটাই আসলে উপকেন্দ্র, এটা আসলে কি উপকেন্দ্র, তবে আমরা নাম দিই কি কেন্দ্র। এখানে মনে করো আমার নিয়ামক রেখা আছে, এটা হচ্ছে আমাদের কি আমাদের দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা, আর এটা হচ্ছে আমার এস বিন্দু। তাহলে এখান থেকে কোনো একটা গতিশীল বিন্দু যদি আমি নিই পি অফ এক্স, ওয়াই, তাহলে আমরা এখান থেকে বলতে পারি লম্ব টানলে এটা হচ্ছে এম। এখন এসপি এর মান বৃত্তের ক্ষেত্রে তোমরা জানো যে কোনো পয়েন্টেই নাও না কেন সবসময় দূরত্ব সমান, ওই কারণে বৃত্তকে আমরা আলাদা করে এটার নাম দিই হচ্ছে ব্যাসার্ধ। এটাকে কী নাম দিই? ব্যাসার্ধ নাম দিই। আর এটাকে আমরা কেন্দ্র বলি, আসলে এটার নাম হচ্ছে উপকেন্দ্র, তবে বৃত্তের ক্ষেত্রে আমরা শুধু কেন্দ্র বললে হয়, বৃত্তের কেন্দ্র। এখন আসো এই এসপি তো আমার 0 না ভাই, 0 না, এসপি কখনো 0 না। এসপি 0 হলে তখন আমি তাকে বলি বিন্দু বৃত্ত, বাট আমাদের বৃত্ত বলতে আমরা বিন্দু বৃত্ত বুঝি না, যে একটা ব্যাসার্ধ আছে এরকম বৃত্ত বুঝি। তাহলে এটা যদি 0 না হয় তাহলে এটা কী হইতে হবে? অসীম হইতে হবে। তাহলে আমরা বলতে পারতেছি এই যে এবার দেখো এটা কেমন দূরত্বে? এটা অসীম দূরত্বে। এবার আমরা বলতে পারবো বৃত্তের ক্ষেত্রে তার যে নিয়ামক রেখা কোথায় থাকে? এই নিয়ামক রেখা অসীমে থাকে। ওই কারণে আমরা সাধারণত কণিক আঁকার নিয়ম হচ্ছে কণিক আঁকতে হলে কণিকের পাশাপাশি তার দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা কোথায় সেটাও এঁকে দিতে হবে, কিন্তু বৃত্তের ক্ষেত্রে সেটা কোথায় আছে? অসীমে। যেহেতু অসীমে আছে এটা আর আঁকার কোনো প্রয়োজন হয় না, ওই কারণে আমরা বৃত্তের ক্ষেত্রে নিয়ামক রেখা আঁকি না, ওই কারণে বৃত্তটা আমরা আলাদা করে পড়তে হয়। বাট আমাদের বাকি যে তিনটা ওই তিনটা আমরা একসাথে পড়ি, ওই ক্ষেত্রে নিয়ামক রেখা তোমাকে অবশ্যই আঁকতে হবে। বৃত্তের ক্ষেত্রে নিয়ামক রেখা কোথায় আছে? অসীমে আছে, ওই কারণে বৃত্ত আঁকার সময় নিয়ামক রেখা আমার আঁকার কোনো প্রয়োজন হয় না, অসীমে তো দেখানো সম্ভব না। তাহলে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, বৃত্তের ক্ষেত্রে আমাদের বৃত্ত থেকে নিয়ামক রেখা কতটুকু দূরত্ব অবস্থান করে? অসীম দূরত্ব অবস্থান করে। এটা হচ্ছে বৃত্তের জন্য। তাহলে বৃত্তের জন্য দুটি জিনিস জানতে হবে, বৃত্তের ক্ষেত্রে = 0, উৎকেন্দ্রিকতা 0, এবং এই ক্ষেত্রে নিয়ামক রেখা কোথায় অবস্থিত? অসীম দূরত্বে অবস্থিত। এতটুকু আমাদের ক্লিয়ার কিনা বলো? ওকে, এবার আসি আমাদের বৃত্ত গেল,
এরপর আমরা এখানে তিনটা জিনিস পড়ব। একটা হচ্ছে পরাবৃত্ত, একটা হচ্ছে পরাবৃত্ত, আরেকটা হচ্ছে উপবৃত্ত, আরেকটা হচ্ছে অধিবৃত্ত। এই তিনটার গ্রাফগুলো একটু জেনে রাখতে হয়। তো আমরা প্রথমত আসি উৎকেন্দ্রিকতা। এক্ষেত্রে উৎকেন্দ্রিকতা ই ইকুয়ালস টু আমরা বলতে পারি 1। এখানে উৎকেন্দ্রিকতা ই ইকুয়ালস টু 0 থেকে 1-এর মাঝখানে। এখানে উৎকেন্দ্রিকতা গ্রেটার দেন 1। এটা গেলে উৎকেন্দ্রিকতা। এবার আসি গ্রাফগুলো দেখতে কেমন। আমাদের পরাবৃত্তটা দেখতে এরকম। তাহলে হচ্ছে এস, কোনো একটা বিন্দু নিলাম পি অফ এক্স কমা ওয়াই, এখান থেকে লম্ব দূরত্ব আনলাম, এটা হচ্ছে এম। তাহলে আমাদের এখানে যে জিনিসটা হবে এস পি ডিভাইড বাই পি এম ইকুয়ালস টু 1 হবে। এর মানে এস পি ইকুয়ালস টু পি এম হবে। তাহলে পরাবৃত্তের ক্ষেত্রে কি হয়, পরাবৃত্তের ক্ষেত্রে এস পি এবং পি এম সবসময় কী হয়, সমান হয়। এবার আসি এখানে আমরা বলতে পারি কি, বলতে পারি হচ্ছে আমাদের একটু ভালো করে খেয়াল করে দেখো, আমাদের উপবৃত্তের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি, উপবৃত্তের গ্রাফটা দেখতে এরকম হবে। উপবৃত্তের গ্রাফটা দেখতে এরকম হবে। আমরা উপবৃত্ত পরে পড়বো, তবে আজকে জাস্ট একটু হালকা তোমাদেরকে চিনিয়ে দিচ্ছি। এক্ষেত্রে উপকেন্দ্র হচ্ছে দুইটা, এটা এস বলি, এটা এস বলি। তবে যেহেতু দুইটা, একটাকে এস বলি, একটাকে এস প্রাইম বলি। এটার সাপেক্ষে নিয়ামক রেখা এখানে, এটার সাপেক্ষে নিয়ামক রেখা এখানে। তাহলে আমাদের যে কোনো একটা বিন্দু যদি আমরা পি নিই, তাহলে এস পি ডিভাইড বাই পি এম বলতে পারি অনুপাত। একইভাবে এখানেও বলা যায়। এটা হচ্ছে আমার উপবৃত্ত দেখতে এরকম। এবার আসে অধিবৃত্ত। অধিবৃত্ত হচ্ছে দেখতে এরকম। অধিবৃত্ত সবসময় দুইটা একসাথে আঁকতে হয়। এটার জন্য নিয়ামক রেখা এখানে, এটার জন্য নিয়ামক রেখা এখানে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা অধিবৃত্ত যখন আঁকতেছি তখন আমাদের এই যে দুইটা আঁকতে হয়। আপাতত আমরা জাস্ট দেখবো কেন দুইটা আঁকতে হয়, এখানে কি আছে না আছে সেগুলো আমরা পরে দেখব। তবে আপাতত যা জেনে রাখি সেটা হচ্ছে পরাবৃত্তের ক্ষেত্রে পরাবৃত্তের চিত্রটা দেখতে এরকম, উপবৃত্তের চিত্রটা দেখতে এরকম, উপবৃত্ত এরকম, অধিবৃত্ত দেখতে এরকম। এখন আস্তে আস্তে আমরা সামনের দিকে প্রসিড করবো একটা, আমরা তিনটা একসাথে পড়বো না, একটা পড়বো। তাহলে আপাতত জাস্ট আমি তাদের শেপটা বললাম যে কোনটা দেখতে কেমন। তাহলে পরাবৃত্তের চিত্র, উপবৃত্তের চিত্র, অধিবৃত্তের চিত্র, এগুলা আমরা ডিসকাস করবো হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা। এখন আমরা আলোচনা করবো শুধুমাত্র পরাবৃত্ত নিয়ে। তবে তার আগে আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এখানে কণিকের আইডিয়াটা কোত্থেকে আসলো সেটা আমাকে একটু বুঝতে হবে। কণিকের আইডিয়া কোত্থেকে আসলো সেটা আমাকে একটু বুঝতে হবে। তোমরা দেখো মানুষের ওই যে বার্থডের ক্ষেত্রে যে মাথায় একটা কোনক লাগায়, এই ধরনের কোনক থেকেই আসলে আমার কণিকের আইডিয়ার উৎপত্তি। তো আমরা সেই আইডিয়াটা একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করো। আমরা প্রথমে পড়ব হচ্ছে একটা সমবৃত্তীয় কোণক। সমবৃত্তীয় কোণক কাকে বলি? ধরো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এখন তুমি যদি একটা কাজ করো, সেই কাজটা কি, তুমি এই যে রেখাটা, এই যে দেখো, এই রেখাটাকে ফিক্স রেখে, মানে এটাকে এখানে ফিক্স রেখে এটাকে যদি রোটেট করতে থাকো, ঘুরাইতে থাকো, মানে এটাকে ঠিক রেখে আমি এটাকে কী করতেছি, ঘুরাচ্ছি। তখন যেটা পাবো এটা হচ্ছে আমার, নর্মালি এগুলো কোণক বলি, তবে যে ক্ষেত্রে আমরা তখন 90 ডিগ্রি কোণ নিয়ে ঘুরে তখন আমি তাকে বলি সমবৃত্তীয় কোণক। এই সমবৃত্তীয় কোণক থেকে আমাদের কণিকের আইডিয়ার উৎপত্তি। তাহলে আমি আবারও বলতেছি, একটা সমকোণী ত্রিভুজের মতো যদি আমরা নিই, তাহলে এটাকে যদি আমরা পুরাটা ঘুরাই, ঘুরানোর পর যে শেপটা পাবো, ওই বুঝতে পারছো বার্থডের ক্ষেত্রে মাথায় যে ক্যাপগুলো দেয় সেগুলোর মতো, এটাকে আমরা বলি সমবৃত্তীয় কোণক। এই সমবৃত্তীয় যে কোণক বলি,
এই সমবৃত্তীয় কোণকের ক্ষেত্রে তিনটা জিনিস আছে। এই সমবৃত্তীয় কোণকের উপরের যে বিন্দুটা এটাকে আমরা বলি তার শীর্ষবিন্দু, এটাকে আমরা বলি তার শীর্ষবিন্দু, এবং যে রেখাটার সাপেক্ষে তাকে ঘুরানো হয়, এটার সাপেক্ষে তাকে ঘুরানো হয়, এই রেখাটাকে আমরা বলি তার অক্ষরেখা, এই রেখাটাকে আমরা বলি তার অক্ষরেখা। এবং এই যে পাশে চারদিকে যে লেয়ারটা থাকে এটাকে আমরা বলি তার কারিকা রেখা। নামগুলা মাথায় রাখতে হবে। এটাকে বলি কারিকা রেখা, এটাকে বলি কারিকা রেখা। তাহলে আমি আবার রিপিট করতেছি, এটা হচ্ছে সমবৃত্তীয় কোণক। সমবৃত্তীয় কোণক বলতে কি বুঝতেছি, এরকম সমকোণ এর বাহু যেটা, এই বাহুটাকে তুমি ফিক্স রেখে যদি তাকে পুরোটা রোটেট করাও, যে শেপটা উৎপন্ন হবে তার নাম হচ্ছে কোণক। ওই কোণকের যে মাঝখানে অক্ষরটা তাকে বলে অক্ষরেখা, উপরের বিন্দুটাকে বলি শীর্ষবিন্দু, আর তার সারফেসে যে আমাদের রেখাটা আছে তাকে আমরা বলি কারিকা রেখা। এই তিনটা জিনিস আমাকে আগে প্রথমে বুঝতে হবে। এটা আমরা বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা? আর এরপরে তোমার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে দ্বিকোণক। দ্বিকোণক এর মানে নাম দেখে বুঝতে পারতেছো, একটা না দুইটা কোণক। যদি দুইটা কোণক একসাথে থাকে তখন আমি তাকে বলি দ্বিকোণক। তো ফর এক্সাম্পল আমরা যদি দেখাই, এরকম হয়, আচ্ছা এটাকে আমরা বলতেছি হচ্ছে দ্বিকোণক। এখন এটা একটা কোণক, এই যে এখানে যে আমরা চিন্তা করি, এটা একটা কোণক, এটা একটা কোণক। দুইটা কোণক অবশ্যই সেম হইতে হবে, মানে হুবহু একই ধরনের দুইটা কোণক নেব। ওই দুইটা কোণক নিয়ে দুইটার শীর্ষবিন্দু একই পজিশনে আনবো, তখন যে শেপটা গঠিত হবে দিস ইজ কল্ড দ্বিকোণক। এটাকে আমরা বলি কি দ্বিকোণক। তাহলে আমি আবার রিপিট করতেছি, প্রথমে বুঝলাম কোণক কী জিনিস, এরপরে বুঝলাম দ্বিকোণক কী জিনিস। দুইটা কোণক যদি একসাথে থাকে তখন আমরা তাকে বলতেছি হচ্ছে কি দ্বিকোণক। এখন এই দ্বিকোণক থেকেই আমরা আসলে কণিকগুলা পাই। কণিক কোত্থেকে পাবো? দ্বিকোণক থেকে পাবো। আগে আমাকে এটা বলো, দ্বিকোণক পর্যন্ত আমরা বুঝছি কিনা, দ্বিকোণক পর্যন্ত আমরা বুঝছি কিনা? দ্বিকোণক পর্যন্ত আমরা বুঝছি কিনা একটু বলো। এবার আসি, দ্বিকোণক পর্যন্ত আমরা বুঝলাম। এবার আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে বিভিন্নভাবে কাটবো। একটু ভালো করে খেয়াল করো, প্রথমে একটা দ্বিকোণক নিয়ে আমি তোমাদের আবারও বলতেছি, একটু মাথায় রাখতে হবে এই দুইটা আমার সেম হইতে হবে। হ্যাঁ, আমরা আঁকার সময় তো সেম হবে না। তো তোমরা তো বুঝতেই পারতেছো, এটা কিন্তু 3 ডাইমেনশনালি চিন্তা করতে হবে। এরকম একটা ওই যে আমাদের কোণক, হ্যাঁ এরকম একটা কোণক। তাহলে ওই যে তোমরা বাদাম খাও, যে বাদামের যে খোসাগুলো দেয় ওইরকম টাইপসের। এখন আসো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে
এই কোণকটাকে তুমি ভূমিতে রাখলা, এটা হচ্ছে ভূমিতে রাখলা। ভূমিতে রাখার পর ভূমির ঠিক লম্বালম্বি পাবে, মানে ভূমির ঠিক সমান্তরালে যদি তুমি তাই কাটো, এর মানে একটা তুমি মনে করো ছুরি নিলা, এখন তুমি যে কাজটা করলা, এই ছুরি দিয়ে তুমি যে কাজটা করবা, এটা তল না, এই তলের সমান্তরালে তাকে এবার কেটে দিবা। তাহলে ছুরি দিয়ে যদি তুমি তলের সমান্তরালে কেটে দাও, তাহলে যেটা হবে সেটা দেখতে কেমন হবে বুঝতেই পারতেছো। আমি তলের সমান্তরালে কেটে দিলে সেটা দেখতে এরকম হবে। এই যে এই বরাবর কেটে দিলাম, এই বরাবর কেটে তুমি এদিক থেকে যখন তাকাবা তখন দেখবা আমার এরকম একটা শেপ উৎপন্ন হয়েছে। তুমি এক্স্যাক্টলি যদি সেমভাবে আমাদের এই থেকে তাকাও, তখন এই শেপটাকে দেখতে আসলে মনে হবে এরকম, যার নাম হচ্ছে বৃত্ত। তাহলে আমরা কি বললাম, এই যে আমার দ্বিকোণকের, যদি বৃত্তের জন্য দ্বিকোণকের প্রয়োজন হয় না, তাও আমরা যেহেতু দ্বিকোণক দিয়ে বলি, সবগুলো দ্বিকোণক দিয়ে বলি। যদি তুমি ভূমির সমান্তরালে কাটো, ভূমির সমান্তরালে কেটে তুমি যদি এদিক থেকে তাকাও, তাই কি বৃত্ত দেখবা না? এটাও তো একটা বৃত্ত, যেহেতু আমরা এরকম রোটেট করাইছি। তাহলে 3 ডাইমেনশনালি তোমরা এটা বুঝতেছো কি না? তাহলে এই যে এই শেপটা, এই যে এই মাঝখানে যেটা, এটা হচ্ছে একটা বৃত্তাকার শেপ। আমরা তো এখন তো দেখতেছি এক পাশ থেকে, হ্যাঁ। যদি তুমি এক্স্যাক্টলি এই যে এইভাবে কেটে যদি কাটা অংশটা এদিক থেকে দেখো, অর্থাৎ যেভাবে কাটলা তার ঠিক লম্বালম্বিভাবে যদি তুমি দেখো, তখন এটাকে তোমার কাছে কি মনে হবে? এটাকে তোমার কাছে বৃত্ত মনে হবে। ফর এক্সাম্পল আমি এখানে একটা বানিয়ে নিতে পারি। হ্যাঁ, আমিও বানিয়ে নিলাম। এই যে দেখো আমরা কাটতেছি, তাহলে খেয়াল করো, এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত কোণকটা, এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত কোণকটা। তাহলে এই কোণকটা এভাবে রাখছি, এভাবে কেটে দিলাম। এভাবে যদি কাটি, এদিক থেকে দেখলে কেমন মনে হবে? বৃত্ত মনে হবে। আমি সেটাই বলতেছি। তাহলে আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। তাহলে যদি আমি তলের সমান্তরালে কাটি, তার নাম হচ্ছে কি? বৃত্ত। এবার কাটবা কিভাবে? এবার হচ্ছে কাটার নিয়ম হচ্ছে, এই যে কারিকা রেখা আছে না, এই কারিকা রেখার সমান্তরালে কাটবা। আই রিপিট এগেইন, কারিকা রেখার সমান্তরালে, এটা কারিকা রেখা, এই কারিকা রেখার সমান্তরালে কাটতে হবে। সমান্তরাল হয় না কেন? কারিকা রেখার সমান্তরালে কাটতে হবে। এই কারিকা রেখার সমান্তরালে কাটলে এই শেপটা দেখতে এরকম হবে। তুমি যখন এভাবে কেটে দিলা, এটা এরকম একটা বাঁকা শেপ হবে, তুমি যদি এভাবে কেটে দাও। অর্থাৎ এই যে দেখো, আমি যে কাজটা করব, এটা আমার কারিকা রেখা, এই কারিকা রেখার সমান্তরালে কাটবো। তাহলে কারিকা রেখার সমান্তরালে যদি কাটি, ফর এক্সাম্পল আমি কেটেই দিই, তাহলে এই যে কারিকা রেখা তার সমান্তরালে কাটতেছি। তাহলে বুঝতেই পারতেছ, কারিকা রেখার সমান্তরালে যখন কাটলাম, যেভাবে কাটলা, এভাবে কাটছো না, এভাবে কেটে ওই দিক থেকে তাকাও, এটা দেখতে এরকম মনে হচ্ছে না? আমি সেটাই বলতেছি, এই যে এখানে। তাহলে যদি এরকম হয়, তখন এই শেপটার নাম হচ্ছে ভাইয়া, এটা দেখতে দেখা যাবে এরকম টাইপসের, এবং এটার নাম হচ্ছে পরাবৃত্ত। এর নাম হচ্ছে কি? পরাবৃত্ত। তাহলে আমি বুঝতেই পারলাম, যদি তলের সমান্তরালে কাটি বৃত্ত, আর যদি এভাবে কাটি সেটা হচ্ছে পরাবৃত্ত। এবার আসে আরেকটা দেখাই, আমরা আবার কোনো আঁকবো। তবে এবার একটা কাজ করি,
এবার কি কাজ করব দেখো, এবার দেখো আমি যে কাজটা করলাম, কারিকা রেখার সমান্তরালে কাটলাম না, ভূমির সমান্তরালে কাটলাম না, আমি ভূমির সাথে একটা অ্যাঙ্গেলে কাটলাম, মানে ভূমির সাথে একটু বাঁকা করে। ভূমির সাথে যদি তুমি বাঁকা করে কাটো এই শেপটা পাবা। এই শেপটাকে যদি তুমি যেভাবে কাটছো তার লম্বভাবে যদি তুমি তাকায় দেখো, তাকায় দেখলে এই শেপটা দেখতে এরকম মনে হবে। এবং এই ধরনের শেপটাকে এই ধরনের শেপ মনে হবে। এই ধরনের শেপটাকে আমরা বলি এটা হচ্ছে উপবৃত্ত। এটা হচ্ছে কি উপবৃত্ত। তাহলে উপবৃত্তের জন্য কি করতে হবে? উপবৃত্তের জন্য আমাকে যে কাজটা করতে হবে, তলের সমান্তরালেও কাটবো না, কারিকা রেখার সমান্তরালে কাটবো না, তলের সাথে একটু অ্যাঙ্গেলে কাটবো। তলের সাথে যে কোনো একটা অ্যাঙ্গেলে কাটবো। তবে দেখো এটাও কিন্তু তলের সাথে একটা অ্যাঙ্গেলে আছে, এটাও কিন্তু তলের সাথে একটা অ্যাঙ্গেলে আছে, বাট তলের সাথে অ্যাঙ্গেলে থাকলেও এটা কিন্তু কারিকা রেখার সমান্তরাল। তাহলে আমি তলের সাথে একটা অ্যাঙ্গেলে রাখবো, বাট যাতে করে কারিকা রেখার সমান্তরাল না হয়, দেন ওকে, তাকে আমরা বলবো হচ্ছে উপবৃত্ত। তাকে আমরা কি বলবো? উপবৃত্ত। তাহলে আমরা তাকে বলতেছি উপবৃত্ত। এবার আসো অধিবৃত্ত। অধিবৃত্ত কি দেখো, আমি এমনভাবে কাটবো যাতে করে সেই কোণকটা দ্বিকোণকের দুইটাকে সেট করে। মানে বুঝছো তো, ডাবল কোণক নিছি না, এখান থেকেও কাটবে এখান থেকেও কাটবে। তাহলে এটা খেয়াল করো, এট এ টাইম কয়টা শেপ উৎপন্ন হলো? দুইটা। এট এ টাইম দুইটা। এটাকে আমরা বলি অধিবৃত্ত। এই অধিবৃত্ত দেখতে এরকম হবে। এট এ টাইম দেখো দুইটা উৎপন্ন হলো, কাটার পরে এখানে একটা উৎপন্ন হলো, এখানে একটা শেপ উৎপন্ন হলো, ওই কারণে অধিবৃত্ত এভাবে আঁকতে হয়। তাহলে এটাকে আমরা বলতেছি কি? এটা হচ্ছে আমাদের অধিবৃত্ত। আর লাস্ট আরেকটা জিনিস থেকে যায়, সেটা হচ্ছে এই কোণকে যেটা আছে, আমাদের কোণক যেটা আছে, কোণকটা এটাকে যদি তার শীর্ষবিন্দু বরাবর এভাবে কেটে দেওয়া হয়, এভাবে শীর্ষবিন্দু বরাবর কেটে দেওয়া হয় লম্বালম্বিভাবে, তাহলে কি পাবো? দেখো তুমি যদি তাকে শীর্ষবিন্দু বরাবর কেটে দাও, আমি এখানে আঁকি, এখানে একটা আঁকি, যদি আমি শীর্ষবিন্দু বরাবর কেটে দিই, তাহলে এই মাঝখান দিয়ে আমি কেটে দিব না। কেটে দিলে যেটা পাবো, এটা পাবো দেখতে এরকম, এরকম দুটো লাইন পাবো। এর মানে আমরা পাবো যুগ্ম সরলরেখা। যুগ্ম সরলরেখা। তাহলে সাধারণত আমরা কণিক বলতে চারটাকে বুঝি, তবে এভাবে কাটলে যুগ্ম সরলরেখাটাকে কণিকের সমতুল্য ধরা যায়, তবে এটাকে আমরা জেনারেলি কণিক বলি না। তাহলে আমরা বলতেছি কি, আমাদের এই কোণকটাকে কেটে আমি এই 5 ধরনের শেপ পাইতে পারি। যদি কোণকটা আমি ভূমির সমান্তরালে কাটি পাবো বৃত্ত, একটু অ্যাঙ্গেলে কাটলে উপবৃত্ত, যদি আমার অ্যাঙ্গেল করতে করতে এমন অ্যাঙ্গেলে করি সেটা কারিকার সমান্তরাল, সেটা হচ্ছে পরাবৃত্ত, যদি দুইটা থেকে কেটে নেই সেটা হচ্ছে অধিবৃত্ত। আর যদি আমি যদি লম্বালম্বিভাবে আমি কেটে দিই, তাহলে আমি যুগ্ম সরলরেখা পাবো। এটা এতটুকু আমরা বুঝছি কিনা? এতটুকু আমরা বুঝছি কিনা যে আমরা কি কি পাবো কি কি না পাবো, একটুক সবার বোঝা হয়েছে কিনা একটু বলো, এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা? এবার আসো আমরা একটা কাজ করি। এবার হচ্ছে সবগুলা কণিকের একটা জেনারেল ইকুয়েশন আছে। কণিকগুলো সবগুলো হচ্ছে দ্বিঘাত। তুমি যদি সবগুলো কণিকের ইকুয়েশন বের করো, তুমি দেখবা সবগুলো হচ্ছে দ্বিঘাত, অর্থাৎ x এর পাওয়ার 2 y এর পাওয়ার 2 এরকম। তো
আমরা প্রথমত আসি একটা দ্বিমাত্রিক সমীকরণ নিই। দ্বিমাত্রিক সমীকরণ, তো যদি একটা দ্বিমাত্রিক সমীকরণ নিই, সেই দ্বিমাত্রিক সমীকরণটা কি একটু খেয়াল করি। সমীকরণটা মুখস্থ রাখতে হবে। দ্বিমাত্রিক সমীকরণের সাধারণ রূপ ax স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস 2xy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এটা হচ্ছে একটা দ্বিমাত্রিক সমীকরণ। তাহলে আমি আবারও বলতেছি, দ্বিমাত্রিক সমীকরণ কি? ax স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এক্স স্কোয়ারের যে সহগ তাকে সবসময় a নামকরণ করব, ওয়াই স্কোয়ারের যে সহগ তাকে সবসময় b নামকরণ করব, 2xy এর যে সহগ তাকে সবসময় h নামকরণ করব। তাহলে h মানে কি? 2xy এর সহগ, মানে এক কথায় সহগ বুঝি কি বুঝি? ওই রাশিটা বাদে বাকিটা। আমার 2x এর যে সহগ তাকে নাম দিব g, 2y এর যে সহগ তাকে নাম দিব f, ধ্রুব যে রাশিটা আছে তাকে নাম দিব c। এখন এখান থেকে যদি কখনো এরকম হয়, এক নাম্বার শর্ত এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সেম, এর মানে a ইকুয়ালস টু b এবং h ইকুয়ালস টু 0, তখন এটাকে আমরা বলি হচ্ছে বৃত্ত। তাহলে বৃত্তের শর্ত কি? আমার এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সেম হইতে হবে এবং এইচ থাকা যাবে না, এইচ এর মান 0। আচ্ছা, এইচ এর মান 0 মানে কি? পুরো রাশিটা 0 হয়ে গেছে না? তাহলে এক্স ওয়াই ওয়ালা কোনো টার্ম আছে না। তাহলে আমরা বলতে পারবো বৃত্তের সমীকরণে এক্স ওয়াই যুক্ত পথ থাকবে না, এক্স ওয়াই যুক্ত পথ কখনো থাকবে না। তাহলে বৃত্তের সমীকরণে এক্স ওয়াই যুক্ত যে পথটা এটা কখনো থাকবে না। এবার আসি, আমার আরেকটা জিনিস শিখতে হয়, এ বি মাইনাস এইচ স্কোয়ার। এ মানে কি জানো, বি মানে কি জানো, এইচ মানে কি জানো? যদি তুমি জানো এ বি মাইনাস এইচ স্কোয়ার, এটা আমাকে বের করতে হবে। এ বি মাইনাস এইচ স্কোয়ার, এ বি মাইনাস এইচ স্কোয়ার। এখন একটু খেয়াল করে দেখো, তুমি এ বি মাইনাস এইচ স্কোয়ার করলে এটার আনসার 3 ধরনের আসতে পারে। হইতে পারে এটা 0 আসবে, হইতে পারে এটা 0 থেকে বড় আসবে, হইতে পারে এটা 0 থেকে ছোট আসবে। তাহলে এটা 0 এর সমান আসতে পারে, 0 থেকে বড় আসতে পারে, 0 থেকে ছোট আসতে পারে। যদি কখনো 0 এর সমান আসে তখন আমি তাকে বলি পরাবৃত্ত, তখন আমি তাকে বলি কি? পরাবৃত্ত। তাহলে 0 এর সমান আসলে আমি তখন তাকে কি বলবো? পরাবৃত্ত বলবো। যদি কখনো 0 থেকে বড় আসে তখন আমি তাকে বলবো উপবৃত্ত। যদি কখনো 0 থেকে ছোট আসে তখন আমি তাকে বলবো অধিবৃত্ত। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে তোমাকে যে কোনো একটা ইকুয়েশন দিয়ে তোমাকে বলবে কণিকের প্রকৃতি নির্ণয় করো। আবার বলতেছি, যে কোনো একটা ইকুয়েশন দিয়ে তোমাকে বলবে কণিকের প্রকৃতি নির্ণয় করো, মানে এটা কোন ধরনের কণিক। তো কোন ধরনের কণিক জিজ্ঞেস করলে তুমি কিভাবে বুঝবা? তোমার যে কাজ, তুমি প্রথমে দেখবা এ আর বি সমান কিনা, এক্স ওয়াই যুক্ত কোনো পদ আছে কিনা। যদি এটা হয় তাহলে তো বৃত্ত শিওর। বাট অন্য সকল ক্ষেত্রে এ বি মাইনাস এইচ স্কোয়ার টার্মটা বের করতে হবে। এই টার্মের মান যদি 0 আসে দ্যাট মিনস এটা পরাবৃত্ত, গ্রেটার দেন 0 আসলে বলে দিবে এটা উপবৃত্ত, লেস দেন 0 আসলে বলে দিবা অধিবৃত্ত। পরীক্ষায় এই ধরনের প্রশ্ন করতে পারে, কণিকের প্রকৃতি নির্ণয় করে এটা কোন ধরনের কণিক, তখন তোমাকে এই কাজগুলো করতে হবে। তো দেখি আমি তোমাদের কয়েকটা দিই, তোমরা বের করতে পারো কিনা। তোমাদের কয়েকটা ইকুয়েশন আমি দিই, তোমরা বের করতে পারো কিনা আমি দেখি। এক নাম্বার দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। এটা কিসের সমীকরণ? 2 নাম্বার দিলাম এক্স ওয়াই ইকুয়ালস টু ধ্রুবক। এটা কিসের সমীকরণ? দেখি এই দুইটা আমাকে বলতে হবে, আমাকে জাস্ট এই দুইটা বললে হবে
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এটা কিসের সমীকরণ? আর এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুবক, এটা কিসের সমীকরণ? এই দুটো বললে আমাদের শেষ। মানে আজকে এতটুকু, আজকে হচ্ছে ফুল বেসিকটা ছিল। আগামী দিন আমরা এবার পরাবৃত্ত ফুল ফর্মেটে শুরু করব। আজকে হচ্ছে পুরো কণিকের আমরা এটা বেসিক দিলাম, যে কণিক বলতে কী মিন করে, আমার কোন ধরনের কণিক কীভাবে চিনবো না চিনবো, এই জিনিসগুলো বললাম। আগামী ক্লাস থেকে আমাদের শুরু হচ্ছে পরাবৃত্ত, এরপর উপবৃত্ত, এরপর অধিবৃত্ত। তবে সুবিধা হচ্ছে পরাবৃত্ত করলে উপবৃত্ত অনেকাংশে করা হয়ে যায়। তাও বলা যায় যে মনে করো পরাবৃত্ত যদি আমরা ভালোভাবে করি, উপবৃত্ত আমাদের খুব একটা টাইম লাগবে না। আর উপবৃত্ত করলে অধিবৃত্তর মধ্যে 2-1টা ম্যাথ করলে হয়ে যায়। মানে এক কথা উপবৃত্ত করা মানে হচ্ছে 100% অধিবৃত্ত হয়ে গেছে, প্রায় 100% না, 95% হয়ে যায়। তবে খালি সূত্রগুলো একটু চেঞ্জ করতে হয়, সেটা আমরা বলে দিব। আমরা আমাদের স্টাইলে পড়বো, একটা পড়লে আরেকটা অটোমেটিক পড়া হয়ে যাবে। আর তোমাদের আগামী ক্লাসের হোমওয়ার্ক থাকবে হচ্ছে সরল লেখার সূত্রগুলো মুখস্থ করে আসা। সরল লেখার সূত্র ফার্স্ট ইয়ারে যে সরলরেখা পড়ছিলা, সরলরেখার সূত্রগুলো মুখস্থ করে আসা, কারণ এখানে সরলরেখার সূত্রগুলো কাজে লাগবে। এক নাম্বারটা কি, 2 নাম্বারটা কি, আমার এখানে শর্তগুলো লেখা আছে, তোমরা ওই শর্ত আমি লিখে রাখছি যাতে করে তোমরা দেখে দেখে হলে আনসারটা দিতে পারো। একজন বলতেছে 2 নাম্বারটা নাকি সার্কেল ছাড়া যে কোনো কিছু হইতে পারে, সেটা তো আমিও জানি, কিন্তু কথা হচ্ছে যে কোনো কিছু সেটা কি তোমাকে স্পেসিফিক বলে দিতে হবে, সেটা কি পরাবৃত্ত নাকি উপবৃত্ত নাকি অধিবৃত্ত। আচ্ছা আসি আমি, তো আমি প্রথমে জেনারেল ইকুয়েশনটা লিখি, ax² প্লাস by² প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। এখান থেকে আমি প্রথমে দেখবো এটা বৃত্ত কি না। 1 নাম্বারে যদি আমরা দেখি, তাহলে আমি এখানে নিচের শর্তগুলো একটু মুছে ফেলি, আমার যেহেতু মুখস্থ আছে। তো তাহলে 1 নাম্বার যদি দেখি, এটা হচ্ছে x² প্লাস y², আমরা a²টাকে বামে নিয়ে আসবো = 0। x² এর সহগটাকে আমরা বলি a, y² এর সহগটাকে বলি v। তাহলে আমার প্রথম কথা, এখানে a এবং b কিন্তু ইকুয়াল, এবং তার মানে হচ্ছে 1, মান যেটাই হোক a আর b ইকুয়াল, ওকে। আর এখানে xy যুক্ত কোনো পদ কিন্তু নাই, xy যুক্ত পদ নেই। যেহেতু xy যুক্ত কোনো পদ নেই এবং a আর b এর মান সেম, দুইটা এট এ টাইম, xy যুক্ত পদও নাই, আবার a আর b এর মানও সমান, আমি 100% কনফার্ম এটা হচ্ছে বৃত্ত। তাহলে এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। এবার আসো পরেরটা, xy = কনস্ট্যান্ট। তাহলে লেখা যায়
এক্স ওয়াই মাইনাস কে ইকুয়ালস টু 0। এখন আমার কথাটা হচ্ছে যেহেতু এক্স ওয়াই যুক্ত টার্ম আছে বৃত্ত হওয়ার কোনো চান্স নাই। এবার অন্যগুলোর জন্য কি করতে হবে, এ বি মাইনাস এইচ স্কোয়ার বের করতে হবে। এ এর জন্য এক্স স্কোয়ার লাগবে, বি এর জন্য ওয়াই স্কোয়ার লাগবে। তাহলে একটু খেয়াল করি, এ বি মানে কি, এ মানে এক্স স্কোয়ার শক, বি মানে ওয়াই স্কোয়ার শক, কোনো এক্স স্কোয়ার নাই কোনো ওয়াই স্কোয়ার নাই, এর মানে 0 ইন্টু এক্স স্কোয়ার, এর মানে 0 ইন্টু ওয়াই স্কোয়ার। এবার হচ্ছে এইচ কোথায় ছিল, 2hxy। তাহলে এখান থেকে বলা যায় এইচ ইন্টু 2xy, এর মানে 2xy বাদে বাকিটা হচ্ছে এইচ। তো আমার এখানে তো 2xy নাই, আমার এখানে আছে অনলি xy। তো অনলি xy যদি থাকে আমরা বলতে পারি আমার লাগবে 2xy। তো আমার যেহেতু 2xy লাগবে, তো এখানে একটা হাফ আনতে হবে, হাফ দিয়ে 2xy আনলাম। আর বাকিটা আমার তো লাগতেছে না, কে ইকুয়ালস টু 0। আমার লাগবে এ ইকুয়ালস টু 0, বি ইকুয়ালস টু পেলাম 0, আর 2xy বাদে xy যুক্ত রাশিটার মধ্যে 2xy বাদে বাকিটা হচ্ছে এইচ। এই 2xy বাদ দিলে বাকিটা হচ্ছে এইচ, এর মানে এইচ ইকুয়ালস টু হাফ। তাহলে এবার আমরা বের করব এ বি মাইনাস এইচ স্কোয়ার, এ এর মান 0, বি এর মান 0 মাইনাস হাফ স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি 0 মাইনাস 1/4, এর মানে মাইনাস 1/4, এটা হচ্ছে লেস দেন 0। তাহলে আমরা দেখলাম এ বি মাইনাস এইচ স্কোয়ার হচ্ছে নেগেটিভ মান হচ্ছে লেস দেন 0, আর লেস দেন 0 মান হচ্ছে এটা হচ্ছে অধিবৃত্ত। তাহলে আমরা বলতে পারি যে অনেক সময় আসে কণিকের প্রকৃতি নির্ণয় করো, কোন ধরনের কণিক, দেখো এটা হচ্ছে আমার, যেমন এটা হচ্ছে অধিবৃত্ত, এই যে এক্স ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা অধিবৃত্ত, এটা ফার্স্ট ইয়ার থেকে অনেক জায়গায় তোমরা পাইছো। তো তখন যদিও মুখস্থ করছিলা, এখন তোমাকে বুঝতে হবে কেন আমরা বলতেছি। তাহলে আমরা দেখলাম কি, আমাকে এ বি মাইনাস এইচ স্কোয়ার বের করতে হবে। এক কথায় তুমি দেখবা এক্স ওয়াই যুক্ত কোনো টার্ম আছে কিনা, যদি থাকে তাহলে তো এর বৃত্ত হওয়ার চান্সই নেই, যদি না থাকে তখন দেখবো হচ্ছে এ আর বি সমান কিনা। এ আর বি যদি সমান না হয় তাহলে আবার এ বি মাইনাস এইচ স্কোয়ার বের করতে, কারণ এ আর বি সমান হইতে হবে, এক্স ওয়াই যুক্ত পদ থাকা যাবে না, তখন যে বলতে পারো বৃত্ত দুইটাই হইতে হবে। আর অন্য ক্ষেত্রে যে কোনোটা হইতে পারে, এ বি মাইনাস এইচ স্কোয়ার বের করবো, সেটা করলাম, করার পর আমি বুঝে গেলাম সেটা হচ্ছে কি অধিবৃত্ত। বলো এতটুকু ক্লিয়ার কিনা? সবাই বুঝছো কিনা এটা কেন অধিবৃত্ত? দুই নাম্বারটাকে তোমরা কিভাবে উপবৃত্ত বললে আমি বুঝলাম না, অনেকেই উপবৃত্ত বলতেছিলে এটাকে। দুই নাম্বারটা অনেকে উপবৃত্ত বলছিল, যারা উপবৃত্ত বলছিল তাদের কি ক্লিয়ার হয়েছে কেন তোমরা কোন হিসেবে উপবৃত্ত হচ্ছে আমি জানি না। উপবৃত্ত বলতে হইলে এটার মান গ্রেটার দেন 0 আসতে হইতো, মানে ধনাত্মক, তবে তো সেটা আসে নাই। ওকে, তাহলে আমরা আজকে কণিক শুরু করলাম। কণিকের সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে কণিকের প্রথম ক্লাসটা, মানে আজকের ক্লাসটা। অর্থাৎ আমরা কণিক যদি তোমাকে কণিকের এরপরে প্রত্যেকটা ক্লাসের জন্য আজকের ক্লাসটা লাগবে, মানে আজকের ক্লাসে যা পড়াইছি এই জিনিসটা প্রত্যেকটা ক্লাসে অ্যাপ্লাই করা লাগবে। উপকেন্দ্র কথাটা প্রত্যেকটা ক্লাসেই শুনবা, নিয়ামক রেখা প্রত্যেকটা ক্লাসেই শুনবা, উৎকেন্দ্রিকতা প্রত্যেকটা ক্লাসেই শুনবা, মানে প্রত্যেকটা ক্লাসে তোমাকে আজকের বেসিকটা লাগবেই। আর আমাদের এক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস আজকেরটা, যদিও অনেকে তোমাকে দেখবা এগুলো কিছু না পড়ে ডাইরেক্টলি ম্যাথ করাতে চলে যাবে, না ভাইয়া, ওইভাবে করলে বেসিকটা ক্লিয়ার হবে না, ম্যাথ নিজে নিজে করতে পারবো না। আমরা ম্যাথ নিজে নিজে করবো, সূত্রগুলো নিজে নিজে বানাবো। ওই কারণে তোমাকে আগামী ক্লাসে সরলের সূত্র রাখতে হবে। দেখবা অত্যন্ত মজার একটা অধ্যায় হচ্ছে কণিক, মানে কণিক পড়ে সেই ধরনের মজা পাবা, মানে মুখস্থ করা লাগবে না, খুবই ইজি। তবে অনেকের কাছে এটা ভয়ঙ্কর টাইপসের, যেমন প্রথম ক্লাসটাই অনেকের কাছে ভয়ঙ্কর টাইপসের। আশা করি তোমাদের কাছে আমি ইজিলি আমার মতো করে হ্যান্ডেল করার ট্রাই করছি, যাতে করে তোমাদের কাছে কঠিন মনে না হয়, এবং আশা করি তোমাদের কাছে খুবই ইজি মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে আমাদের বলো কারো কোনো প্রবলেম আছে কিনা আজকের পড়াটার মধ্যে? এই সৌরভ মিত্র বললো অধিবৃত্তের এটা আবার বলার জন্য।
আমরা তো বলছিলাম যদি আমার এখানে যেহেতু এক্স ওয়াই যুক্ত পদ আছে, হ্যাঁ এই কোয়েশনের মধ্যে যেহেতু এক্স ওয়াই যুক্ত পদ আছে, এর মানে বৃত্ত না হলে বাকি তিনটার মধ্যে যে কোনো একটা হবে। কোনটা হবে সেটার জন্য বের করতে হয় এ বি মাইনাস এস স্কোয়ার। এই এ বি মাইনাস এস স্কোয়ারে বের করতে হলে এ মানে কি এক্স স্কোয়ারের সহগ, বি মানে এক্স ওয়াই স্কোয়ারের সহগ, এইচ মানে হচ্ছে 2x y এর সহগ। তাহলে আমার এখানে এক্স স্কোয়ার নাই, এক কথায় নাই মানে হচ্ছে তার সহগ শূন্য, ওয়াই স্কোয়ার নাই তার সহগ শূন্য, এক্স ওয়াই যুক্ত পদ আছে কিন্তু আমার আছে এক্স ওয়াই, আমার 2x y নাই, ওইখানে 2x y বানাইয়া সামনে একটা হাফ দিলাম, 2টো কাটাকাটি করলে এক্স ওয়াই, এই 2x y এর সহগটাকে আমরা নাম দিচ্ছি এইচ। তাহলে এ বি মাইনাস এ স্কোয়ার বের করলাম, ক্যালকুলেশন করলে আনসারটা আসে নেগেটিভ, ওই কারণে এটা হচ্ছে অধিবৃত্ত। এবার আশা করি সবাই ক্লিয়ার। তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, আগামী ক্লাস আমরা এরপরে আগাবো, পরাবৃত্ত নিয়ে আমরা আগামী ক্লাস শুরু করব। তবে তার আগে তোমাদেরকে সরলরেখার বেসিকটা একটু জানতে হবে, মানে সরলরেখার বেসিক বলতে ওগুলো সরলরেখার বিভিন্ন সমীকরণগুলো, এক্স অক্ষের সমীকরণ, ওয়াই অক্ষের সমীকরণ, এক্স অক্ষের সমান্তরাল লেখা, ওয়াই অক্ষের সমান্তরাল লেখা, এই টাইপসের ইকুয়েশনগুলো। তারপর হচ্ছে কোনো একটা বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করার সূত্র, দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব বের করার সূত্র, এই ধরনের সূত্রগুলো একটু তোমাদেরকে দেখে আসতে হবে। এক কথা সরলরেখার সূত্রগুলো একটু দেখে রাখবা, তাহলে আমাদের আগামী ক্লাসটা বুঝাইতে সুবিধা হবে। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।